হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছো এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। কথা মতো আজ মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে একটি সম্পূর্ণ মক টেস্ট হাজির হয়েছি নিয়ে আর কি। দেখতে পাচ্ছ তোমরা 90 নম্বরের সময় থাকবে 90 মিনিট এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ নেগেটিভ নম্বর থাকছে দুটো প্রশ্নের ক্ষেত্রে 1 নম্বর কাটা, অর্থাৎ 0.5 করে কাটা যাবে। ঠিক আছে, তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর প্রশ্নগুলি দেখে দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত বা নিম্নোক্ত কোন ব্যক্তি ভারতের সাংবিধানিক গণপরিষদের সদস্য ছিলেন না? অপশানগুলি এখানে দেখতেই পাচ্ছ। আব্দুল হামিদ গজনবী, স্যার জাফরুল্লাহ খাঁ, মুক্তার আব্বাস নকভি, নাজির উদ্দিন আহমেদ। উত্তর হয়ে যাবে এটির কি অপশান সি, ঠিক আছে, মুক্তার আব্বাস। সঠিক উত্তর হয়ে যাবে মুক্তার আব্বাস। 2 নম্বর প্রশ্ন, 61তম সংবিধান সংশোধনী নিম্নলিখিত কোন বিষয়টির সঙ্গে জড়িত? দেখো, নবম তফসিল, দলত্যাগ বিরোধিতা, 368 নম্বর অনুচ্ছেদ, ভোটদানের ন্যূনতম বয়স হ্রাস। 61তম সংবিধান সংশোধনী কি বলছে? অপশান ডি হয়ে যাবে, ভোটদানের ন্যূনতম বয়স হ্রাস করা হয়। 61তম সংবিধান সংশোধন কবে হয়? 1989 সালে। কার আমলে? রাজীব গান্ধীর আমলে। ঠিক আছে, 21 থেকে 18 করা হয়। নেক্সট, ক্যাবিনেট বলতে বোঝায়, এখানে অপশান রয়েছে দেখতে পাচ্ছ, মন্ত্রিসভার সমগ্র অংশ, মন্ত্রিসভার ক্ষুদ্র অংশ, রাষ্ট্রপতি দ্বারা মনোনীত পার্লামেন্টের সদস্য, প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত পার্লামেন্টের সদস্য। ভালো প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবে, তোমরা অবশ্যই নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তারপর দেখো ঠিক হচ্ছে কি না মিলিয়ে। কটা পারছো আর কি, 90-এর মধ্যে কত স্কোর হচ্ছে নেগেটিভ সহ তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে। এই প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে? 3 নম্বর। দেখো, 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, মন্ত্রিসভার একটি ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে ক্যাবিনেট। মন্ত্রিসভার একটি ক্ষুদ্র অংশ। 4 নম্বর প্রশ্ন রয়েছে, সারকারিয়া কমিশন নিচের কোনটির পর্যালোচনার জন্য গঠন করা হয়েছিল? সুপ্রিম কোর্টের ভূমিকা, রাজ্যপালের ভূমিকা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, রাষ্ট্রপতির ভূমিকা। আশা করছি সকলে জানো, উত্তর হয়ে যাবে অপশান সি, কেন্দ্র রাজ্য সম্পর্ক। 5 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, শ্রী মোরারজি দেশাই যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন রাষ্ট্রপতি কে ছিলেন? অপশানে রয়েছে নীলম সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জেল সিং, রামস্বামী ভেঙ্কটরামন, শঙ্কর দয়াল শর্মা। এই প্রশ্নটিও ভালো প্রশ্ন। কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশান এ, নীলম সঞ্জীব রেড্ডি। নেক্সট, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে বাতিল করা হয়েছে? উত্তর, প্রশ্নটি ভালো প্রশ্ন। দেখো, 11তম সংবিধান সংশোধন 1961, 12তম সংবিধান সংশোধন 1961, 36তম সংবিধান সংশোধন 1975, 42তম সংবিধান সংশোধন 1976। কী হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশান এ, 11তম সংবিধান সংশোধন 1961 সাল। দেখো, নেক্সট প্রশ্ন কি রয়েছে, অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অভ্যন্তরে নিজ বক্তব্য রাখতে পারেন এবং অপশানে রয়েছে ভোট দিতে পারেন, ভোট দিতে পারেন না, স্পিকারের অনুমতিতে আর কি ভোট দিতে পারেন, আর নির্ণায়ক ভোট দিতে পারেন। উত্তর কী হয়ে যাবে? অপশন বি, ভোট দিতে পারেন না, বক্তব্য রাখলেও ভোট দিতে পারেন না। আমাদের রাজ্যের যিনি আর কি অ্যাডভোকেট জেনারেল রয়েছেন, তিনিও বিধানসভায় বক্তব্য রাখলেও ভোট দিতে পারেন না, ঠিক আছে। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকেন? অপশানে রয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। উত্তর হয়ে যাবে অপশন সি, লোকসভার নিকট যৌথভাবে দায়বদ্ধ থাকেন এবং এককভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়বদ্ধ থাকেন প্রধানমন্ত্রীর নিকট। আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেম, রাজ্যের মন্ত্রী পরিষদ যৌথভাবে দায়বদ্ধ থাকেন বিধানসভার কাছে এবং এককভাবে মুখ্যমন্ত্রীর কাছে, মাথায় রাখবে।
9 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করা প্রয়োজন এই মর্মে প্রস্তাব গ্রহণ করতে পারে কে? ভালো প্রশ্ন এটিও। লোকসভা, রাজ্যসভা, লোকসভার স্পিকার, ক্যাবিনেট। উত্তর কী হয়ে যাবে? অপশান বি, রাজ্যসভা। ঠিক আছে, জাতীয় স্বার্থে আইন প্রণয়ন করতে পারে পার্লামেন্টের, এক্ষেত্রে আর কি বেশি ক্ষমতা কে ভোগ করে এই বিষয়টি যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম, তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে রাজ্যসভা। আর্টিকেল নম্বর মনে রাখবে তোমরা 149। ওকে, 149 আর্টিকেল নম্বর। ওকে, নেক্সট, নিচের কোনটি সঠিক? এখানে অপশান রয়েছে অনেকগুলি, দেখতে পাচ্ছ। নিচের কোনটি সঠিক? কী কী রয়েছে দেখো, ভারতের রাজ্যসভা ব্রিটিশ লর্ডসভার তুলনায় কম শক্তিশালী। ভারতের রাজ্যসভা ব্রিটিশ লর্ডসভার তুলনায় বেশি শক্তিশালী। ভারতের রাজ্যসভা মার্কিন সিনেটের তুলনায় বেশি শক্তিশালী। ভারতের রাজ্যসভা লোকসভার তুলনায় বেশি শক্তিশালী। এই প্রশ্নটি খুবই অত্যন্ত একটা ভালো প্রশ্ন। দেখো কী হবে 10 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এটির। ঠিক আছে, অপশন বিতে কী রয়েছে? ভারতের রাজ্যসভা ব্রিটিশ লর্ডসভার থেকে বেশি শক্তিশালী। নেক্সট, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? ভালো প্রশ্ন এটিও। দেখো 11 নম্বর, সারকারিয়া কমিশন গঠিত হয় 1983 সালে। সারকারিয়া কমিশন গঠিত হয় কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনার জন্য। সারকারিয়া কমিশন তার রিপোর্ট জমা দেয় 1988 সালে। সারকারিয়া কমিশন গঠিত হয় বিচারপতি রণজিৎ সিং সারকারিয়ার নেতৃত্বে। খুবই ভালো প্রশ্ন একটি, 11 নম্বর প্রশ্ন। উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে কি? উত্তর হয়ে যাবে অপশান ডি, 1, 2, 3, 4 সবকটি সঠিক। ঠিক আছে, পুরোটাই সঠিক। নেক্সট, হিতবাদ তত্ত্বটির জনক কে? বেন্থাম, রুশো, হবস, গান্ধীজি। উত্তর হয়ে যাবে কি? অপশান এ, বেন্থাম সঠিক উত্তর। বেন্থাম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? কী হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশান ডি, মন্তেস্ক্যু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্ক্যু। 14 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, এখানে দেখতে পাচ্ছ হয়তো, ব্রিটেনে গৌরবময় বিপ্লব কবে হয়েছিল? গৌরবময় বিপ্লব কবে হয়েছিল দেখতে পাচ্ছ, এখানে অপশান রয়েছে 1688, 1776, 1789, 1612 সাল আছে। উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ সঠিক উত্তর, অর্থাৎ 1688 সালে গৌরবময় বিপ্লব হয়েছিল। গৌরবময় বিপ্লবের তাত্ত্বিক প্রবক্তা কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে জন লককে। ঠিক আছে, এর পরপরই 1690 সালে জন লকের একটা বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, নাম ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট। নেক্সট, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় সংবিধানের 263 ধারা বলে। আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় রাষ্ট্রপতি কর্তৃক। আন্তঃরাজ্য পরিষদ হলো একটি পরামর্শ প্রদানকারী সংস্থা। আন্তঃরাজ্য পরিষদের সভাপতি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রশ্নটি অত্যন্ত ভালো প্রশ্ন। কী হবে উত্তর? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, অর্থাৎ 1, 2, 3 সঠিক। 1 নম্বর সঠিক, 2 নম্বর সঠিক, 3 নম্বর সঠিক, 4 নম্বর নয়। আন্তঃরাজ্য পরিষদের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। 16 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু সে সর্বত্র শৃঙ্খলিত। উক্তিটি কার? উত্তর হয়ে যাবে অপশান বি, রুশোর। উত্তর হয়ে যাবে অপশান বি, রুশোর। 17 নম্বর প্রশ্ন, আইনের অনুশাসন নিচের কোনটি প্রতিষ্ঠিত করে? অপশান, আইনের পূর্ণ প্রাধান্য, সকলের আইনের দৃষ্টিতে সমান অধিকার, এ ও বি উভয়ই, রাষ্ট্রের নির্দেশ মান্য করা কর্তব্য। উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ এ ও বি উভয়ই। 18 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদসঞ্চালনা বা পদক্ষেপ, কে বলেছেন? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে অপশান সি, হেগেলের মত এটা। 19 নম্বর প্রশ্ন রয়েছে দেখো,
যোগ্যতম ব্যক্তি বেঁচে থাকার অধিকার রয়েছে যোগ্যতম ব্যক্তিরই, এই ধারণাটি কারা পোষণ করে? ভালো প্রশ্ন, উত্তর হয়ে যাবে 19 নম্বর প্রশ্নের অপশন বি, ব্যক্তি স্বতন্ত্রবাদীগণ। 20 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র নয় কারণ? অপশানে রয়েছে দেখো, জাতিপুঞ্জের নির্দিষ্ট কোনো দপ্তর নেই, জাতিপুঞ্জের নিজস্ব কোনো সেনা দপ্তর নেই, জাতিপুঞ্জের কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত নয়, জাতিপুঞ্জের সার্বভৌম ক্ষমতা নেই। এখানে সব থেকে আর কি অপশানগুলি কাছে আছে, 2-3টে অপশান, কিন্তু এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাই নেব, অর্থাৎ অপশান ডি, সার্বভৌম ক্ষমতা নেই। ঠিক আছে, তারপর দেখো 21 নম্বর প্রশ্ন রয়েছে, সার্বজনীন ভোটাধিকারের পূর্বে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা করতে হবে, উক্তিটি কার? উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অবশ্যই অপশান ডি, জেমস মিলের। কি হয়ে যাবে? অপশান ডি, জেমস মিলের। নেক্সট 22 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, নিচের কোনটি সঠিক বক্তব্য সঠিক বলছে? দেখো, এক আছে, দশম তপশিল ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় 1985 সালে। দশম তপশিলটি অন্তর্ভুক্ত করা হয় 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। দশম তপশিলের বিষয়বস্তু হলো পঞ্চায়েত ব্যবস্থা। দশম তপশিল যুক্ত হয় শ্রী রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বের আমলে। কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে এখানটার কি, অর্থাৎ 22 নম্বর প্রশ্নের অপশান বি, 1, 2, 4 সঠিক হবে। 1, 2, 4, 1, 2, 4, 3 নম্বর হবে না, কেন? দশম তপশিলের মূল বিষয়বস্তু হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, পঞ্চায়েত নয়। 23 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, র্যাডিক্যাল নারীবাদী নিম্নলিখিত কোন ব্যক্তির সঙ্গে যুক্ত? নারীবাদের সঙ্গে আর কি? মেরি উইনস্টনক্রাফট, ক্যারল পেটম্যান, কেট মিলেট, কেউ নন। উত্তর হয়ে যাবে অপশান সি, কেট মিলেট। ওকে, কেট মিলেট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কে সাংবিধানিক গণপরিষদে সংবিধানের লক্ষ্য বিষয়ক প্রস্তাব পেশ করেছিলেন? অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশনের কথা বলছে। কে করেছিলেন? আমরা সকলে জানি অপশান বি সঠিক উত্তর হবে। জওহরলাল নেহেরু 1946 সালের 9 ডিসেম্বর থেকে যে ফার্স্ট সেশন শুরু হয়েছিল, ফার্স্ট অধিবেশন বসেছিল গণপরিষদের, সেই ফার্স্ট অধিবেশনের তৃতীয় দিন অর্থাৎ 13ই ডিসেম্বর এই লক্ষ্য বিষয়ক প্রস্তাব পেশ করেছিলেন। ঠিক আছে, নেক্সট, জাতিসংঘ সৃষ্টিতে 14 দফা কর্মসূচির প্রস্তাব কে দিয়েছিলেন? এটারও উত্তর হয়ে যাবে, আমি উত্তরগুলি বলছি নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখবে। উত্তর হয়ে যাবে কি, অপশন ডি, উড্রো উইলসন। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তির সদস্য ছিল না? উত্তর হয়ে যাবে অপশান ডি, সোভিয়েত ইউনিয়ন মিত্র শক্তির অংশ ছিল। ঠিক আছে, নেক্সট, সোভিয়েত ইউনিয়ন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো 27 নম্বর, নেশন বিল্ডিং ইন ইন্ডিয়া বইটির রচয়িতাকে? নেশন বিল্ডিং ইন ইন্ডিয়া বইটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান সি, জয়প্রকাশ নারায়ণ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অংশ নয়? এখানে দেখো কতগুলি অপশান রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ সংখ্যালঘুদের ভাষা, লিপি, সংস্কৃতি সংরক্ষণ করা, এটা আর কি নির্দেশমূলক নীতি নয়, এটা মৌলিক অধিকার। বাদবাকি জীবিকা অর্জন থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ জনস্বাস্থ্য, কুটির শিল্পের বিকাশ, এগুলি সবই কিন্তু নির্দেশমূলক নীতির অংশ। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন রয়েছে, লোকায়ুক্ত আইন প্রথম কোন রাজ্যে চালু হয়? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান বি, প্রথম চালু হয় মহারাষ্ট্র রাজ্যে। ঠিক আছে, মহারাষ্ট্র রাজ্যে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাও রয়েছে, দুটি স্তম্ভ এখানে মেলাতে বলছে। উত্তর কি হয়ে যাবে? এটা উত্তরটা বলে দিচ্ছি, তারপর তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও পারলে। উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, অর্থাৎ অপশান বি কী আছে দেখো, একের সঙ্গে সি, এক বহুদলীয় ব্যবস্থার সঙ্গে কী হবে? অপশান সি, আইন বিভাগকে আরও বেশি প্রতিনিধিত্ব করে গড়ে তোলে। নেক্সট রয়েছে দেখো 2 এর সঙ্গে ডি,
অর্থাৎ 2 কি বলছে, একটি দলের আধিপত্যমূলক দলীয় ব্যবস্থা গণতন্ত্রকে স্থায়িত্ব প্রদান করে। তারপর দেখো রয়েছে কি, দ্বিদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থার সঙ্গে অর্থাৎ 3-এর সঙ্গে হয়ে যাবে বি, পছন্দের স্বাধীনতার সীমাবদ্ধতা। একদলীয় ব্যবস্থা হবে গণতান্ত্রিক নীতির বিরোধী, অর্থাৎ 1 নম্বর। এরকমভাবে কিন্তু স্তম্ভ আসতে পারে পরীক্ষায়, একটু তোমরা দেখে নেবে। দেখো নেক্সট 31 নম্বর, উন্নয়নের উদারনৈতিক তত্ত্ব কোন রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি হয়েছে? উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, শিল্পায়ন। উত্তর হয়ে যাবে শিল্পায়ন। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন দেখো কোন বক্তব্যটি সঠিক নয়। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে, এখানে অনেকগুলি অপশন আছে, আমি পরে বলে দিচ্ছি। দেখো উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 43তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছরে উন্নীত করা হয়। এটা 43তমতে নয়, 42তম সংবিধান সংশোধনী 1976 ইন্দিরা গান্ধীর আমলে করা হয়। এটা পরবর্তীতে আবার 1978 সালে 44তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মোরারজি দেশাইয়ের আমলে 5 বছর করা হয়। ঠিক আছে, এছাড়া বাকি যে এখানে অপশানগুলি রয়েছে, অর্থাৎ 31তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার আসন বৃদ্ধি করে 545 করা হয়, এটাও সঠিক। 41তম সংবিধান সংশোধন করে পাবলিক সার্ভিস কমিশনের, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসরের বয়স 60 থেকে বৃদ্ধি করে 62 বছর করা হয়, এটাও কিন্তু সঠিক। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হয়ে গেল 40, অপশান এটা। নেক্সট, কোন শাস্ত্রে সর্বপ্রথম কাঠামো কার্যগত তত্ত্বের প্রয়োগ দেখা যায়? উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি, কোনোটিই নয়। অর্থাৎ ফার্স্ট বলেছে এখানে, সর্বপ্রথম নৃতত্ত্বে দেখা যায়, তারপর সমাজতত্ত্বে, এরপর আস্তে আস্তে জীবনবিজ্ঞান এবং সবশেষে রাষ্ট্রবিজ্ঞানে। ঠিক আছে, নেক্সট 34 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। কি হয়ে যাবে এটি? 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে দেখো অপশান সি, অর্থাৎ 1 ও 2 এখানে সঠিক বলছে। 1 ও 2, একে কি আছে, রাশিয়া ইউক্রেন সংঘাত চলাকালীন জাতিপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস, এটা সঠিক। ঠিক আছে, তারপর দেখো রয়েছে কি, 2, জাতিপুঞ্জের 51তম সদস্য রাষ্ট্র হিসাবে যোগদান করে পোল্যান্ড 1945 সালের 15 অক্টোবর, এটাও ঠিক, এই দুটো ঠিক। এবং জাতিপুঞ্জের 192তম সদস্য রাষ্ট্রের নাম পূর্ব তিমুর, এটা ভুল। 92তম সদস্য রাষ্ট্রের নাম মন্টিনিগ্রো। ঠিক আছে, নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন রয়েছে, ইউনিসেফের পুরো নাম কি? উত্তর হয়ে যাবে অপশান ডি। 35 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি, ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এটা একটু ধৈর্য ধরো, ভিডিওটা পুরো দেখবে তোমরা, এবং কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে। অনেক লং হতে চলেছে ভিডিওটি, একটু ধৈর্য ধারণ করবে সবাই। নেক্সট, সার্ক গঠনের জন্য ভারতের আগ্রহকে পাকিস্তান কিভাবে সমালোচিত করেছে? উত্তর এখানে দেখো হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে, ভারতের চাণক্য পরিকল্পনা হবে, চাণক্য পরিকল্পনা, অপশান এ। নেক্সট, সল্ট 2 চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটাও ভালো প্রশ্ন। সল্ট 2 চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা হয়ে যাবে 1979 সালে। 1979 সালে সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়, অপশান ডি। এবং সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়, সল্ট 1 চুক্তি 1972 সালে। 1972 সালে সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট 38 নম্বর, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করুন। এখানেও বেশ কিছু বিবৃতি আছে, কোনটি সঠিক আমাকে সেটা নির্বাচন করতে হবে। 38 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ সঠিক, শুধুমাত্র অপশান এ হবে সঠিক। অর্থাৎ পারমাণবিক অস্ত্র প্রচার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরিত হওয়া যখন হয় সেই সময় মহাসচিব ছিলেন উঠান্ড। ঠিক আছে, বাদ বাকি এখানে যা আছে সবগুলি ভুল ইনফরমেশান এখানে রয়েছে। নেক্সট,
39 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, ওয়াশিংটন ঘোষণা কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? ওয়াশিংটন ঘোষণা আমরা এটা আশা করছি সকলেই জানি, উত্তর হয়ে যাবে অপশান সি, 1 জানুয়ারি 1942 সালে ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয়। নেক্সট, সাধারণ সভার অধিবেশন কখন আহত হয়? উত্তর হয়ে যাবে কি, প্রতি বছর সেপ্টেম্বর মাসের, অপশান এ, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। ঠিক আছে। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্ন, এবার কোন বিশেষ পরিস্থিতিতে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নটির? অবশ্যই অপশান সি, কোরিয়া যুদ্ধ 1950। কোরিয়া যুদ্ধ 1950। তাহলে কবে হয়? 1950 সালেই সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় এবং পাশ করা হয়। নেক্সট, 1942 সালে 42 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় কত অংশের সমর্থনে সেটা কার্যকর হয় আর কি। এখানে অপশানগুলি দেখতে পাচ্ছ আশা করছি। উত্তর হয়ে যাবে কত? এটা উত্তর হয়ে যাবে অপশান সি, গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে দিয়েছে, সাধারণ বলেনি, দেখো বিশেষ বিষয়, সেক্ষেত্রে 2/3 সমর্থন প্রয়োজন। নেক্সট 43 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম ব্যবহৃত হয় কত সালে? এটার উত্তর হয়ে যাবে 1780 সালে, অপশান বি, 1780 সালে। নেক্সট 44 নম্বর প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক আইনকে সৌজন্যমূলক আইন কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশান এ, অস্টিন আন্তর্জাতিক আইনকে সৌজন্যমূলক আইন বলেছেন। 45 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে জেনেভাতে অবস্থিত আইএলওর সদর দপ্তর। ওকে। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? 46 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় বলছে? উত্তর হয়ে যাবে 46 নম্বর প্রশ্নের অপশান সি, অর্থাৎ পার্লামেন্টারি কনস্টিটিউশন ইন ইন্ডিয়া, এই গ্রন্থটি সঠিক নয়। 46 নম্বর সি, বাদ বাকি সবগুলি সঠিক। নেক্সট, প্রাকৃতিক আইনে নৈতিক ভিত্তি কে প্রতিষ্ঠা করেন? নৈতিক ভিত্তির কথা এখানে জিজ্ঞাসা করছে, কে প্রতিষ্ঠা করেন বলছে। উত্তর হয়ে যাবে 47 নম্বর প্রশ্নের অপশান বি, সিসেরো। নৈতিক ভিত্তি স্থাপন করেন সিসেরো। 48 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, আইন হলো সব আচরণবিধি যা যা প্রতিপত্তিশালী শ্রেণীর ইচ্ছায় প্রকাশ মাত্র। এটা কে বলেছেন? এটা বলেছেন অপশান এ হবে ভিসিনস্কি বলেছেন। ওকে। কোন তত্ত্ব মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব? গণতান্ত্রিক পদ্ধতিতে কি হয়ে যাবে উত্তর? গণতান্ত্রিক সমাজবাদ, অপশান বি, গণতান্ত্রিক সমাজবাদ। 50 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, এখানে রয়েছে 50 নম্বর, ইভলিউশনারি সোশ্যালিজম অর্থাৎ বিবর্তনমূলক সমাজতন্ত্র আর কি, গ্রন্থটির প্রণেতাকে এখানে লেখকের নাম জিজ্ঞাসা করছে। আচ্ছা, কি হয়ে যাবে? অপশানে রয়েছে ইভেনস্টাইন, বার্নস্টাইন, মার্কস, লেনিন। কি হয়ে যাবে 50 নম্বর প্রশ্নের উত্তর? অপশান বি, এডওয়ার্ড বার্নস্টাইন হয়ে যাবে সঠিক উত্তর 50 নম্বর প্রশ্নের। নেক্সট, ম্যাক্সমিল নীতির সমর্থক কে? ম্যাক্সমিল নীতির সমর্থক কে? 51 নম্বর প্রশ্ন। উত্তর হয়ে যাবে অপশান বি, জন রলস হয়ে যাবে সঠিক উত্তর, জন রলস। 52 নম্বর প্রশ্ন দেখো, কার মতে সার্বজনীন ভোটাধিকারের অর্থই হলো অজ্ঞ অশিক্ষিত জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা? উত্তর হয়ে যাবে 52 নম্বর প্রশ্নের অপশান এ, লেকির। ওকে, লেকির মতে। নেক্সট 53 নম্বর প্রশ্ন দেখো, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন ব্যবস্থাকে বলা হয় কি? এটা ভালো প্রশ্ন। উত্তর কি হয়ে যাবে? অপশন বি, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। নেক্সট 54 নম্বর প্রশ্ন, জাতিগত, বংশগত এবং মর্যাদাগত
স্বার্থভিত্তিক যে সকল ব্যক্তি, পরিবার এবং ধর্মীয় প্রভাবের দ্বারা কার্যসিদ্ধিকরণের চেষ্টা করা হয় তাকে কি বলে এক কথায়? এখানে উত্তর হয়ে যাবে, দেখো 54 নম্বর প্রশ্নের অপশান এ, অসংঘমূলক স্বার্থগোষ্ঠী। অসংঘমূলক স্বার্থগোষ্ঠী হয়ে যাবে সঠিক উত্তর 54 নম্বর প্রশ্নের। 55 নম্বর প্রশ্ন, যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্রও নেই। বিরোধী দল নেই যেখানে গণতন্ত্রও সেখানে নয়, কে বলেছেন? 55 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ, আর্থার বেন্টলে। আর্থার বেন্টলে। 56 নম্বর, সুষ্ঠু জনমত গঠনের মাধ্যম হলো, সুস্থ জনমত গঠনের মাধ্যম হলো অপশান ডি, অর্থাৎ এখানে যে কটা রয়েছে সবকটি, বন্ধু, ক্লাব, হ্যাঁ, তারপরে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সবকটাই হয়ে যাবে সুষ্ঠু জনমত গঠনের মাধ্যম। ফ্যাসিসিমো শব্দটি কোন শব্দ থেকে উদ্ধৃত হয়েছে? উত্তর হয়ে যাবে ইটালিয়ান শব্দ থেকে। ঠিক আছে, ইটালিয়ান শব্দ থেকে। 58 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের ধারণার প্রবক্তা হিসাবে কাকে চিহ্নিত করা যায়? উত্তর কি হয়ে যাবে 58 নম্বর প্রশ্নের? অপশান বি, হেগেলকে চিহ্নিত করা যায়। সর্বাত্মক রাষ্ট্রের বিরোধী রাজনৈতিক দলের উপস্থিতি, সর্বাত্মক রাষ্ট্রে বিরোধী রাজনৈতিক দলের উপস্থিতি এখানে কি হবে উত্তর? অপশান বি, দেখতে পাওয়া যায় না। ওকে, দেখতে পাওয়া যায় না। 60 নম্বর প্রশ্ন, কে আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব বলে চিহ্নিত করেছেন? উত্তর হয়ে যাবে অপশান সি, ডেভিড ইস্টন আচরণবাদকে তাত্ত্বিক বিপ্লব বলে চিহ্নিত করেছেন। 61 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানী গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? উত্তর হয়ে যাবে অপশান সি, রাষ্ট্র এবং সরকার উভয়ই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। 62 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে কোন ধরনের বিজ্ঞান বলা যায়? রাজনৈতিক, সামাজিক, প্রাকৃতিক, অর্থনৈতিক, কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশান এ, সামাজিক বিজ্ঞান বলা যায়। নেক্সট, অর্থবিদ্যাকে সম্পূর্ণ পৃথক শাস্ত্ররূপে মর্যাদা প্রদান করেন কে? উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 64 নম্বর প্রশ্ন রয়েছে, আদর্শ রাষ্ট্র ও সুন্দর জীবন কোন দৃষ্টিভঙ্গিতে কাম্য ছিল? উত্তর হয়ে যাবে কি 64 নম্বর প্রশ্নের? অপশান সি, অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গিতে। 62 নম্বর প্রশ্ন, কোন আলোচনায় ব্যক্তিকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে টানা হয়ে থাকে? কি হয়ে যাবে এটা? ব্যক্তিকে, অর্থাৎ অপশান বিতে, অর্থাৎ আচরণবাদে। ঠিক আছে, আচরণবাদের আলোচনায় ব্যক্তিকে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে টানা হয়। নেক্সট 66 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল, উক্তিটি কার? কার হয়ে যাবে? আমরা জানি সকলেই, বার্জেসের। বার্জেসের মতে রাষ্ট্র হলো বিরামহীন ক্রমবিকাশের ফল মানব সমাজের। ঠিক আছে। 67, বৃহদায়তন রাষ্ট্রের কথা প্রথম কারা উল্লেখ করেন? বৃহদায়তন রাষ্ট্রের কথা প্রথম উল্লেখ করেন অপশান বি, অর্থাৎ টিউটেনরা। টিউটেনরা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 68 নম্বর প্রশ্ন দেখো, 68 নম্বর প্রশ্ন, জেঙ্কস কোন ধরনের তত্ত্বের সমর্থক ছিলেন? জেঙ্কস ছিলেন বল প্রয়োগ মতবাদের সমর্থক বা প্রবক্তা, বল প্রয়োগ মতবাদ। লক কত সালে সামাজিক চুক্তি মতবাদ প্রকাশ করেন? উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে, লকের কথা বলছে এখানে, জন লক আর কি। আচ্ছা, 1690 সালে। ওকে, 1690 সালে প্রকাশ করেন। নেক্সট 70 নম্বর, নিম্নলিখিত কোন উপাদানগুলি না থাকার কারণে উত্তর সাইপ্রাসকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় না? উত্তর হয়ে যাবে অপশান বি, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বা আন্তর্জাতিক স্বীকৃতি না থাকার কারণে রাষ্ট্রের এখনও পুরোপুরিভাবে মর্যাদা দেওয়া হয়নি উত্তর সাইপ্রাসকে। কেননা এখানে সার্বভৌমিকতা, জাতীয়তাবাদ থেকে শুরু করে আর যা যা দরকার, ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ব্যবস্থা, সার্বভৌমিকতা সব কিছুই রয়েছে। নেক্সট, কোন মতবাদ ফ্যাসিবাদ ও ন্যাৎসিবাদকে ইন্ধন জুগিয়েছে বলে সমালোচকগণ মনে করেন? কি হয়ে যাবে উত্তর? কোন মতবাদকে? 71 নম্বর অপশান বি, আদর্শবাদ বা ভাববাদ। আদর্শবাদ বা ভাববাদ।
72 নম্বর প্রশ্ন, ইস্টলের মতে রাজনৈতিক ব্যবস্থায় পরিবেশ এবং সামাজিক ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে এখানে মুক্ত ব্যবস্থা। এখানে যুক্ত হয়ে গেছে এটা, ঠিক আছে, মুক্ত হবে, মুক্ত। নেক্সট 73 নম্বর, অ্যালমন্ডের মতে রাজনৈতিক ব্যবস্থা অস্তিত্ব রক্ষার জন্য কয় ধরনের কার্য সম্পাদন করে থাকে? অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক ব্যবস্থা, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 3 ধরনের কার্য সম্পাদন করে থাকে। 74 নম্বর প্রশ্ন, কাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে বাদ দিয়ে উৎপাদন ও বিতরণের কর্তৃত্ব শ্রমিকদের হাতে ন্যস্ত করা? কি হয়ে যাবে এটা 74 নম্বর? অপশান সি, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ সিন্ডিক্যালিজম। নেক্সট, গণতান্ত্রিক ধ্যান ধারণায় স্বেচ্ছাচারী রাজতন্ত্র বিরোধী সংগ্রাম থেকে কোন ধরনের সার্বভৌমিকতার উদ্ভব হয়েছে? উত্তর হয়ে যাবে অপশান বি, জনগণের সার্বভৌমিকতা বা জনপ্রিয় সার্বভৌমিকতার উদ্ভব ঘটেছে। নেক্সট 76 নম্বর প্রশ্ন, হয় মানুষ যুদ্ধকে নিশ্চিহ্ন করবে, না হয় যুদ্ধ মানুষকে শেষ করে দেবে, কে বলেছেন? এটাও ভালো প্রশ্ন। উত্তর কি হয়ে যাবে 76 নম্বর? অপশান বি, রাসেল। রাসেল হয়ে যাবে সঠিক উত্তর। 77 নম্বর, আদর্শ জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে ম্যাথসিনিকে, অপশান সি, ম্যাথসিনিকে বলা হয়ে থাকে আদর্শ জাতীয়তাবাদের জনক। ইটালির জাতীয়তাবাদের জনকও ম্যাথসিনি। ভারতের সংবিধান সুনিশ্চিত করে না কিসের অধিকার? অপশান ডি, কর্মের অধিকারকে সুনিশ্চিত করে না। প্রশ্নগুলি তোমরা দেখো, এখনও বাকি আছে, ধৈর্য ধরে। তারপর কত স্কোর হচ্ছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না কমেন্ট করে। আর তোমাদের কি আরও কোনো টেস্ট প্রয়োজন রয়েছে? যদি থাকে তো জানাও, তাহলে আমি আগামীকাল আবার একটি টেস্ট আপলোড করে দেব। দেখো তারপর রয়েছে ভোটদানের অধিকার একটি, 79, ভোটদানের অধিকার একটি, অপশান সি, রাজনৈতিক অধিকার। কার মতে স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, টকভিল। ওকে, এটা কেবিল হয়ে গেছে, এটা টকভিল, টকভিল। ওকে, টকভিলের মতে। নেক্সট, কোন শাসন ব্যবস্থার স্লোগান হলো এক জাতি এক রাষ্ট্র এক নায়ক? কি হয়ে যাবে? অপশান বি, একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র, একনায়কতন্ত্রের স্লোগান এক জাতি এক রাষ্ট্র এক নায়ক। 82 নম্বর, জনগণের একটি নির্দিষ্ট অংশ যখন নিজ উদ্যোগে আইন রচনায় আগ্রহী হয়ে ওঠে তখন তাকে কি বলবো? তখন তাকে বলা হবে অপশান এ, অর্থাৎ গণ উদ্যোগ। তখন তাকে বলবো গণ উদ্যোগ। কাকে সর্বাত্মকতাবাদের জনক বলা হয়ে থাকে? উত্তর হয়ে যাবে স্যাপিরোকে, অপশান সি, স্যাপিরোকে বলা হয় সর্বাত্মকবাদের জনক। নেক্সট 84 নম্বর, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এখানে উত্তর হয়ে যাবে দেখো 84 নম্বরের অপশান সি, ম্যাকাইভার ল্যাস্কি-দগুই সার্বভৌমিকতাবাদের একত্ববাদী নয়, বরং বহুত্ববাদী তত্ত্বের সমর্থক, বহুত্ববাদী তত্ত্বের সমর্থক। নেক্সট, গান্ধীজির মতে সবথেকে কোন রাষ্ট্রে সবথেকে শ্রেয়, আর কি কোন রাষ্ট্র শ্রেয়? উত্তর হয়ে যাবে অপশান সি, কম শাসন করে যে রাষ্ট্র সে রাষ্ট্রই শ্রেয়। এরপর দেখো রয়েছে 86 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাতে আছে আর একটি। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ডি, কোনোটি নয়। কি কি হয়ে যাবে একটু দেখে নাও। ভারতীয় জনতা পার্টি, অপশান সি, অর্থাৎ সি এর সাথে আমি এক লিখে দিচ্ছি। তারপরে দেখো রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এটা হয় 64 সালে, এটা হবে 2। তারপর রয়েছে দেখো বহুজন সমাজবাদী পার্টি বিএসপি 84 সালে, এটা হবে 3। আর একটা রয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি 1999 সালে, এটা হবে 4। ওকে, এটা হবে 4। নেক্সট 87 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত রয়েছেন? কি হয়ে যাবে? অপশান সি, DY চন্দ্রচূড়, DY চন্দ্রচূড়। নেক্সট
তামিলনাড়ু রাজ্যে বর্তমানে কোন দল ক্ষমতায় রয়েছে? তামিলনাড়ু রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে ডিএমকে। অপশান ডি, ডিএমকে ক্ষমতায় রয়েছেন। ঠিক আছে, নেক্সট দেখো এখানে 89 নম্বর প্রশ্ন রয়েছে। পূর্বতন মাদ্রাজ বর্তমান চেন্নাই শহরে কর্পোরেশন আর কি কবে গড়ে উঠেছিল? মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ফার্স্ট গড়ে উঠেছিল আমরা জানি মাদ্রাজে, বর্তমানে চেন্নাই শহর যার নাম, সেখানে কবে গড়ে উঠেছিল সেটা জানতে চাইছে। উত্তর হয়ে যাবে অপশান এ, 1688 সালে ফার্স্ট গড়ে ওঠে চেন্নাইয়ে বা তৎকালীন মাদ্রাজে। 90 নম্বর প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 90 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার কত ভাগের বেশি হবে না? উত্তর হয়ে যাবে অপশান এ, 15 ভাগের বেশি। একটি এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, দেখো কত হলো সেটা জানাও, প্লাস এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করো। সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তিত রেখে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশকে সংশোধন করতে পারবে। সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল কোন মামলার পরিপ্রেক্ষিতে? অপশান এতে রয়েছে একে গোপালন মামলা, অপশান বি কেশবানন্দী ভারতী, অপশান সি মানেকা গান্ধী মামলা, অপশান ডি মিনার্ভা মিন্স মামলা। কোনটা হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখে কত হলো তোমরা স্কোরটা জানাও, ভালো লাগলে জানাও, না ভালো লাগলেও জানাও, ঠিক আছে। আর অবশ্যই যদি তোমাদের পিডিএফটা দরকার হয়, প্রথমে পিডিএফ কাউকে কিন্তু দেবো না, দেখো তোমাদের কতটা হচ্ছে স্কোর জানাবে, তারপর ডেসক্রিপশন বক্সে চলে যাও চুপি। ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক আছে, এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারপর সেখানে আমি ফার্স্টে দেখবা পিন করা থাকবে এই পিডিএফটি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, কেমন? ঠিক আছে, আচ্ছা। আর কোনো দরকার হলে অবশ্যই ফোন নম্বর রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো যে কোনো সময়। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো এবং তোমাদের যেন সবার পরীক্ষা ভালো হয় সেই কামনা করি। জয় হিন্দ।